হ্যালো এভরিবডি, আজকে আমরা পড়ব কম্প্যারিজন অফ রেকটিফায়ার কনফিগারেশনস। তো রেকটিফায়ার টপিকের আমরা শেষ লেকচার ভিডিওতে চলে এলাম। এটা ইউনিট 2 রেকটিফায়ার ফিল্টার অ্যান্ড পাওয়ার সাপ্লাইয়ের প্রেজেন্ট টপিক, কোর্স টাইটেল ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স। Intended learning objectives. After completion of the lecture, a student will be able to define ripple factor and ripple frequency, define PIV, that is peak inverse voltage of a diode, define efficiency of a rectifier, compare the three types of rectifier, that is half wave rectifier, full wave এর ক্ষেত্রে center tapped and bridge rectifier. Ripple frequency and ripple factor. তোমরা এতক্ষণে জেনে গেছো যে কোনো একটা রেকটিফায়ার, সেটা হাফ ওয়েভ হোক বা ফুল ওয়েভ হোক, তার আউটপুটে যে ওয়েভফর্মটা আমরা পাই সেটা কিন্তু পিওর ডিসি নয়। সেটা কিরকম ডিসি? না পালসেটিং ডিসি বা ডিসি উইথ রিপল কন্টেন্ট, যেখানে রিপল আমরা সমুদ্রের ঢেউ বা পালসেশনস গুলোকে বলছি। তো এই যে আউটপুট ওয়েভফর্ম অফ দ্য রেকটিফায়ার, তার মধ্যে যে একটা পালসেটিং নেচার হলো, তার ফ্রিকোয়েন্সি কত সেটাকেই আমরা রিপল ফ্রিকোয়েন্সি বলি। রিপল ফ্রিকোয়েন্সি ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য পালসেটিং ডিসি ওয়েভফর্ম অ্যাট দ্য আউটপুট অফ রেকটিফায়ার্স। আমরা বিশদে একটু পরে জানছি, তার আগে রিপল ফ্যাক্টর বলে একটা ডেফিনেশন আমাদেরকে জানতে হবে। রিপল ফ্যাক্টরটা কি? Ripple factor is defined as the ratio of RMS by root mean square value of the AC component, that is ripple component in the output waveform, to the DC component, that is average value in the output waveform. It is the measure of how effective a rectifier is. আমরা আইডিয়ালি একটা রেকটিফায়ারের সাহায্যে এসি কে যখন ডিসি করছি, আমরা কি চাই? যে আউটপুটে আমি পিওর ডিসি চাই, আমি কিন্তু রিপলস চাই না। আমার পালসেটিং ডিসি বা রিপল কন্টেন্টওয়ালা ডিসি এটা কিন্তু কাম্য নয়, আমার চাই পিওর ডিসি। কিন্তু তার সত্ত্বেও আমরা দেখলাম সার্কিট অপারেশনের ফলে আমাদের কিন্তু হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ দুটো ক্ষেত্রেই আউটপুটে একটা রেকটিফাইড যে আউটপুটটা পাচ্ছি তাতে একটা রিপল কন্টেন্ট থাকছে। এই রিপল ফ্যাক্টর একটা রেকটিফায়ারের ক্ষেত্রে কতটা রিপল কন্টেন্ট থাকছে আউটপুট রেকটিফাইড ওয়েভফর্মে সেটা মেজার করছে। এই রেশিওটা সে ক্যালকুলেট করছে যে কতটা রিপল রয়েছে টু কতটা অ্যাভারেজ ডিসি অ্যাকচুয়াল ভ্যালু অফ দ্য আউটপুট ওয়েভফর্ম। তার মানে যার রিপল ফ্যাক্টর যত কম, সেই রেকটিফায়ারের আউটপুটে রিপল কন্টেন্টও তত কম। তার মানে রেকটিফায়ার ইজ গুড। তার মানে আইডিয়ালি দ্য বেস্ট রেকটিফায়ার শুড হ্যাভ রিপল ফ্যাক্টর 0, তার কোনো রিপলই নেই। আমরা প্রথমে আসি হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে। তোমরা অলরেডি দেখেছো হাফ ওয়েভ রেকটিফায়ারে কি হয়, এটা যদি ইনপুট ওয়েভফর্ম হয়, আউটপুটে আমরা ইচ অল্টারনেট সাইকেলে কিন্তু আউটপুট ওয়েভফর্মটা পাই। তো এখানে আমি যদি ইনপুট ফ্রিকোয়েন্সি অফ দ্য এসি ওয়েভ কে আমি এফ দিয়ে ডিনোট করি, তাহলে দেখো আউটপুটেও কিন্তু পার সাইকেল মানে 2 পাই এই টাইম পিরিয়ডে আমি একটা আউটপুট ওয়েভফর্ম পাচ্ছি। সেই জন্য এখানে হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে রিপল ফ্রিকোয়েন্সি উইল বি সেম অ্যাজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনপুট। আর এর রিপল ফ্যাক্টর মানে হাফ ওয়েভ রেকটিফায়ারের রিপল ফ্যাক্টর হচ্ছে 1.21। এই যে ক্যালকুলেশন অফ দ্য রিপল ফ্যাক্টর, এটা তোমাদের সিলেবাসে নেই, যার জন্য আমি এখানে দেখাচ্ছি না। কেউ ইন্টারেস্টেড থাকলে বই থেকে জেনে নিতে পারো। কিন্তু এই যে ডেফিনেশনটা বললাম সেটা ফলো করেই এই ভ্যালুতে আমরা পৌঁছেছি। ঠিক একইভাবে আমরা যখন কোনো ফুল ওয়েভ রেকটিফায়ার দেখি, সেটা হতে পারে সেন্টার ট্যাপড বা ব্রিজ কনফিগারেশন। সেখানে যদি আমরা ইনপুট ওয়েভফর্মটা এরকম পাই, তাহলে আউটপুট ওয়েভফর্মটা আমরা প্রত্যেকটা হাফ সাইকেলেই কিন্তু আউটপুটে আমরা পাচ্ছি হচ্ছে রেকটিফাইড ওয়েভফর্ম। তো এখানে দেখো ফ্রিকোয়েন্সি অফ দ্য আউটপুট ওয়েভফর্ম কিন্তু ইনপুটের ডাবল হয়ে যাচ্ছে, কারণ এখানে পাই টাইম পিরিয়ডের পরই কিন্তু আউটপুট ওয়েভফর্মটা নিজেকে রিপিট করছে। ফ্রিকোয়েন্সি মানে কতটা একটা সিগন্যাল একটা পার্টিকুলার টাইম পিরিয়ডে নিজেকে রিপিট করছে, তার একটা মেজার। তো এখানে দেখো হাফ ওয়েভের ক্ষেত্রে কিন্তু 2 পাই এ
এই আউটপুট ওয়েভফর্মটা একটাই সাইকেল দিচ্ছিল, আবার 2π এর পর আমি আবার সিমিলার প্যাটার্নের সিগন্যাল পাচ্ছিলাম। সেই জন্য এখানে কিন্তু 2π হচ্ছে টাইম পিরিয়ড, তার মানে ফ্রিকোয়েন্সি সেম অ্যাজ দ্য ইনপুট। কিন্তু এখানে যেহেতু পাই এর পরেই আবার আউটপুটে আমি সিমিলার রিপিটেশন অফ দ্য ওয়েভফর্ম পাচ্ছি, সেহেতু এখানে টাইম পিরিয়ডটা হাফ হয়ে গেল, 2π থেকে পাই হয়ে গেল আউটপুটে, সেহেতু ফ্রিকোয়েন্সিটা ডাবল হয়ে গেল। তাই ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে রিপল ফ্রিকোয়েন্সি হচ্ছে টোয়াইস অফ দ্য ইনপুট ফ্রিকোয়েন্সি, আর রিপল ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে 0.482, যার ক্যালকুলেশন ইজ নট ইন দ্য সিলেবাস, তাই দেখানো হয়নি। কিন্তু একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, রিপল ফ্যাক্টর অফ আ ফুল ওয়েভ রেকটিফায়ার ইজ বেটার দ্যান রিপল ফ্যাক্টর অফ আ হাফ ওয়েভ রেকটিফায়ার, কারণ সেখানে রিপল কন্টেন্টটা কমছে, আর আমি চাই আইডিয়াল রেকটিফায়ারের ক্ষেত্রে রিপল ফ্যাক্টরটা 0 হোক। তো অবভিয়াসলি পারফরমেন্স ওয়াইজ ফুল ওয়েভ রেকটিফায়ার ইজ বেটার দ্যান আ হাফ ওয়েভ রেকটিফায়ার। আমরা আসছি পিআইভি বা পিক ইনভার্স ভোল্টেজ রেটিং অফ আ ডায়োডে। এটা তোমরা ডায়োড রেটিংসে অলরেডি পড়েছো, বাট ইন কেস অফ আ রেকটিফায়ার अगेन আমাদের এই পিক ইনভার্স ভোল্টেজ টার্মটাকে ঘুরে দেখতে হবে। তার কারণ হচ্ছে ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার when we are comparing the three different types of rectifier. তো পিক ইনভার্স ভোল্টেজ অফ আ ডায়োডটা কি? It is the maximum voltage across a diode when it is not conducting or during reverse bias condition. আমরা দেখেছি বিভিন্ন রেকটিফায়ার কনফিগারেশনে যখন কোনো ডায়োড ফরওয়ার্ড বায়াসড হয় সেটা কন্ডাক্ট করে, যখন সেটা রিভার্স বায়াসড হয় সেটা ওপেন থাকে। কিন্তু সে যখন ওপেন থাকে, মানে ডায়োডটা যখন ওপেন থাকে, সে তো সার্কিটে প্রেজেন্ট, সার্কিটে তো সে বর্তমান, তো তার অ্যাক্রসে তখন কোনো ভোল্টেজ আসছে, সেই ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালুটা কত, সেটাই হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ। এবং এটা আমাদের মাপতে হবে কেন, বা সেই রেটিংটা স্পেসিফাই করতে হবে কেন? কারণ যখন ডায়োডটা অফ কন্ডিশনে থাকছে, এই পিক ইনভার্স ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজ যদি ওর অ্যাক্রসে এসে পড়ে, তাহলে ডায়োডটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমাকে জানতে হবে তিনটে রেকটিফায়ার কনফিগারেশনে প্রত্যেকটা ডায়োডের কত পিক ইনভার্স ভোল্টেজ। ফার্স্টে আমরা আসছি হাফ ওয়েভ রেকটিফায়ার। তো এখানে আমরা দেখছি ডায়োডটা যখন অফ থাকছে, মানে ইন দ্য রিভার্স বায়াসড কন্ডিশনে, এই সার্কিটে দেখো ইনপুটের যা ম্যাক্সিমাম ভ্যালু অফ ভোল্টেজ প্রাইমারি অফ দ্য ট্রান্সফরমারে এলো, সেটাই সেকেন্ডারি অফ দ্য ট্রান্সফরমারে আসছে, নেগেটিভ সাইকেল অফ দ্য ইনপুটেও, তার মানে সেটাই অ্যাকচুয়ালি ডায়োডের অ্যাক্রসে পড়ছে। সেহেতু হাফ ওয়েভ রেকটিফায়ারের পিআইভি বা পিক ইনভার্স ভোল্টেজ হচ্ছে ভিএম, where Vm is the peak value of the input voltage magnitude. এবার আমরা আসছি সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের ক্ষেত্রে। সেন্টার ট্যাপ ট্রান্সফরমারে ধরো যখন কোনো একটা পার্টিকুলার ডায়োড কন্ডাক্ট করছে না, সে ইন দিস কেস D2 এই ডায়োডটা কন্ডাক্ট করছে না, তো আমি যদি এই সার্কিটে কেভিএল লাগাই, তাহলে আমরা দেখতে পাবো কারশফস ভোল্টেজ ল লাগিয়ে যখন এটা কন্ডাক্ট করছে না তার অ্যাক্রসে ভি প্লাস ভি, আর যেহেতু D1 কন্ডাক্ট করছে এখানে ড্রপটা 0, তো এই টোটাল 2V ভোল্টেজটা কিন্তু পড়ছে অ্যাক্রস ডায়োড D2। তো সেন্টার ট্যাপড রেকটিফায়ারের ক্ষেত্রে কিন্তু পিক ইনভার্স ভোল্টেজ হচ্ছে টোয়াইস অফ Vm, where Vm is the peak value of the input voltage। তার মানে সেন্টার ট্যাপড ট্রান্সফরমারের ক্ষেত্রে আমাকে যে ডায়োড ইউজ করতে হবে তার যেন পিক ইনভার্স ভোল্টেজ রেটিং হাফ ওয়েভ রেকটিফায়ারের পিক ইনভার্স ভোল্টেজ রেটিং এর ডাবল হয় ফর দ্য সেম পাওয়ার রেটিং অফ দ্য রেকটিফায়ার। তার মানে অবভিয়াসলি ডায়োডের কস্টও এখানে বেড়ে যাচ্ছে। এই জন্যই আমরা এগুলোকে কম্প্যারিজনের বেসিস আনবো যখন অ্যাট দ্য এন্ড অফ দিস লেকচার আমরা তিনটে কনফিগারেশনকে তুলনা করব। ফাইনালি আসছে হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ারে আমরা যখন দেখছি অ্যাট আ টাইম কিন্তু দুটো ডায়োড কন্ডাক্ট করছে, তো ধরো এখানে D1 আর D2 কোনো একটা সাইকেলে কন্ডাক্ট করছে না, তো আমরা তখন দেখছি তার অ্যাক্রসে কত ভোল্টেজ আসছে। এই পয়েন্টটা দেখো সেকেন্ডারির নেগেটিভের সাথে কানেক্টেড, আর ডায়োডের D1 এর এই পয়েন্টটা দেখো সেকেন্ডারির পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড। তার মানে ডিরেক্টলি ওটা ইনপুট ভোল্টেজের যেটা ম্যাক্সিমাম ভোল্টেজ সেটাই কিন্তু ফেস করছে when it is in reverse biased or off state।
তার মানে ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রেও কিন্তু পিক ইনভার্স ভোল্টেজটা Vm হবে, where Vm is the peak value of the input voltage. Efficiency of a rectifier. Efficiency of a rectifier কি? Efficiency of a rectifier gives a measure of how much of the AC input power is converted into useful DC power. রেকটিফায়ারের সাহায্যে আমরা এসি কে ডিসি তে কনভার্ট করছি, কিন্তু ইন দ্য প্রসেস আমি ইনপুটে যতটা এসি পাওয়ার দিচ্ছি আউটপুটে কি ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ ডিসি পাওয়ার পাচ্ছি, কতটা পাচ্ছি তার মেজারমেন্টটাই কিন্তু দিচ্ছে এফিসিয়েন্সি অফ আ রেকটিফায়ার। তো সেটা মেজার করা হচ্ছে ডিসি পাওয়ার অ্যাট দ্য আউটপুট অফ দ্য রেকটিফায়ার টু দ্য এসি ইনপুট পাওয়ার অ্যাট দ্য ইনপুট অফ দ্য রেকটিফায়ার। তো আমরা যদি স্টাডি করি, ক্যালকুলেশন করি, যে ক্যালকুলেশনটা তোমাদের সিলেবাসে নেই, ডিরেক্টলি আমরা দেখব যে হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে এফিসিয়েন্সি হচ্ছে 40.6%, যেটা ফুল ওয়েভ রেকটিফায়ার বোথ সেন্টার ট্যাপড অ্যান্ড ব্রিজ কনফিগারেশনের ক্ষেত্রে হচ্ছে 81.2%. তো এফিসিয়েন্সি অফ আ ফুল ওয়েভ রেকটিফায়ার ইজ মোর দ্যান দ্যাট অফ আ হাফ ওয়েভ রেকটিফায়ার। এই যে প্যারামিটার্স গুলো আমরা পড়লাম, এই সবগুলোকে মিলিয়ে আমরা পরবর্তী স্লাইডে তিনটে টোপোলজি বা তিনটে কনফিগারেশন অফ রেকটিফায়ার্স এর একটা কম্প্যারিজন স্টাডি করব। কম্প্যারিজন অফ রেকটিফায়ার্স। আমরা বাঁ দিকে প্রত্যেকটা ক্রাইটেরিয়া দেখব, হাফ ওয়েভ, সেন্টার ট্যাপড আর ব্রিজ ফুল রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার। তো তোমরা এতক্ষণে সার্কিট কনফিগারেশন গুলো দেখে নিয়েছো, তো আমি এখানে রেফারেন্সের জন্য তিনটেরই সার্কিটকে রেখে দিয়েছি। প্রথমে রাখি ক্রাইটেরিয়া হচ্ছে নাম্বার অফ ডায়োডস। নাম্বার অফ ডায়োডস হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে কত? 1। সেন্টার ট্যাপ রেকটিফায়ারের ক্ষেত্রে কত? 2। ব্রিজ ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে কত? 4। তাহলে অবভিয়াসলি যদি কস্ট ওয়াইজ দেখা যায়, কস্ট অফ ডায়োডস দেখা যায়, তাহলে রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার ইন ব্রিজ কনফিগারেশন, তার ক্ষেত্রে ডায়োডের কস্টটা ম্যাক্সিমাম হবে, যেহেতু চারটে আমি ডায়োড ইউজ করছি, এবং অলসো দ্য লসেস অ্যাক্রস দ্য ডায়োডস উইল বি ম্যাক্সিমাম ইন কেস অফ ব্রিজ ফুল ওয়েভ রেকটিফায়ার। নেক্সট আসছে অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ, যেটা আমরা যখন ইন্ডিভিজুয়ালি হাফ ওয়েভ আর ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট স্টাডি করেছি তার ডেরিভেশন দেখেছি। হাফ ওয়েভের ক্ষেত্রে হয় Vm বাই পাই, যেখানে Vm হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ ইনপুট ভোল্টেজ। আর বোথ সেন্টার ট্যাপড আর ব্রিজ ওয়েভের ক্ষেত্রে, ব্রিজ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা এটাকে দেখি যে অ্যাভারেজ ভ্যালু অফ দ্য আউটপুট ওয়েভ হচ্ছে 2Vm বাই পাই। ট্রান্সফর্মার ইজ নেসেসারি অর নট? হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে নট নেসেসারি। যদি আমি ভোল্টেজটাকে আপ বা ডাউন করতে চাই তবেই আমি ট্রান্সফর্মার ইউজ করব, না হলে ট্রান্সফর্মার না ইউজ করলেও আমি হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট ডিজাইন করতে পারি। কিন্তু সেন্টার ট্যাপ রেকটিফায়ারের ক্ষেত্রে অবশ্যই ট্রান্সফর্মারটা নেসেসারি, না হলে কিন্তু আমি ভোল্টেজটাকে এরকম প্লাস ভি করে দুটো ভাগে ভাগ করতে পারবো না। ফুল ওয়েভ রেকটিফায়ার উইথ ব্রিজ কনফিগারেশন, সেখানেও কিন্তু ট্রান্সফর্মারটা ইজ নট নেসেসারি। ইউজ করতে পারো যদি তুমি ভোল্টেজের ম্যাগনিটিউডটা আপ ডাউন করতে চাও, কিন্তু সার্কিট অপারেশনের জন্য আলাদা করে ট্রান্সফর্মারটা ইজ নট নেসেসারি। নেক্সট হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ, যেটা আমরা অলরেডি দেখেছি হাফ ওয়েভ এবং ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে এটা হচ্ছে Vm, কিন্তু সেন্টার ট্যাপড রেকটিফায়ারের ক্ষেত্রে এর ভ্যালুটা হচ্ছে টুয়াইস অফ Vm। ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আমরা দেখেছি হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে হচ্ছে 40.6%, আর বোথ সেন্টার ট্যাপড অ্যান্ড ফুল ওয়েভ ব্রিজ কনফিগারেশনের জন্য 81.2%। তার মানে অলমোস্ট এফিসিয়েন্সি ইজ ডাবল ইন আ ফুল ওয়েভ রেকটিফায়ার দ্যান আ হাফ ওয়েভ রেকটিফায়ার। রিপল ফ্যাক্টর আমরা দেখেছি আগের স্লাইডে, although calculation is not there in the syllabus। হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে 1.21, আর বোথ সেন্টার ট্যাপড আর ব্রিজ কনফিগারেশনের ক্ষেত্রে 0.482। ফাইনালি আউটপুট ফ্রিকোয়েন্সি বা রিপল ফ্রিকোয়েন্সি আমরা যেটা দেখেছি হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে সেম অ্যাজ দ্য ইনপুট ফ্রিকোয়েন্সি, আর ফুল ওয়েভ রেকটিফায়ার ফর বোথ দ্য কনফিগারেশনস সেন্টার ট্যাপড বা ব্রিজ হচ্ছে
twice of the input frequency.